গৌতম, তুমি চাইলে তোমার কিডনি বিক্রি করে দাও, কিন্তু যদি দিদিমার জন্মদিনে 5 লক্ষ টাকার বেশি দামের উপহার না আনো, তাহলে আমি তোমাকে আর তোমার জিনিসপত্র এই বাড়ি থেকে বের করে দেব, বুঝেছো? যোধপুরের কোটিপতি ব্যবসায়ী পরিবার আগারওয়াল অ্যান্ড সন্সের প্রধান গায়ত্রী দেবীর জন্মদিন উদযাপিত হতে চলেছে। শহরের সবচেয়ে ধনী ও সম্মানিত ব্যক্তিরা সেই পার্টিতে আসতে চলেছেন। কিন্তু গায়ত্রী দেবীর নাতনি অগ্নি বিরক্ত ছিল, কারণ তার দাদু তাকে এক গরিব ছেলের সঙ্গে গৌতমের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যার কারণ কেউ জানত না। অগ্নি চেয়েছিল দিদিমাকে একটি দামি উপহার দিতে, যাতে সবার সামনে তাকে অপমানিত হতে না হয়। অবনি, আজ সন্ধ্যায় যে উপহার আমি আনব সেটা দেখে শুধু তুমি নয়, দিদিমাও অবাক হয়ে যাবে। তুমি দেখবে, গৌতম অবনিকে বলেছিল, কিন্তু তার কোনো পরিকল্পনা ছিল না। সে এক দোকানের সামনে পৌঁছল। সেটা একটি গয়নার দোকান ছিল। সে একটি আংটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। এই কি দেখছো? জানো তো প্রতিটি গয়নার দাম 5 লক্ষ টাকার ওপরে শুরু হয়। হ্যাঁ, জানি। দেখতে তো টাকা লাগে না। ও তাই নাকি? মারতেও টাকা লাগে না, বুঝেছো? এখন এখান থেকে চলে যাও। কিছু না জেনেই গার্ড গৌতমকে ধাক্কা দিল। যাও এখন। আভনীত দিদিমাকে কি উপহার দেবে, গৌতম এটা নিয়েই ভাবছিল। ঠিক তখনই হঠাৎ পুলিশ দল নিয়ে দেখুন, সিকিউরিটি গার্ড এই লোকটা সেখানে দাঁড়িয়ে আছে। পৌঁছল। এই চোরকে গ্রেপ্তার করো। কি হলো ইন্সপেক্টর স্যার? স্যার, এই লোকটাই দোকানের বাইরে দাঁড়িয়েছিল। আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি কোনো চুরি করিনি। চলো থানায়, সব বের হয়ে যাবে। পুলিশের লাঠির সামনে তুমি সত্যিই বলবে এই অল্প সময়ের মধ্যে কার কাছে আংটি দিলে চুরি করার পর। ইন্সপেক্টর স্যার, আমি কিছুই করিনি, দয়া করে আমাকে শুনুন। পুলিশ গৌতমকে তুলে নিয়ে গেল থানায়। গৌতম অনুরোধ করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনল না। থানায় পৌঁছে ইন্সপেক্টর তাকে লকআপে বন্দি করে দিল। তোমরা প্লিজ আমাকে শোনো, আমি অবনি আগরওয়ালের স্বামী। ও, তাহলে তুমি সেই আলসে জামাই যে তার ধনী স্ত্রীকে খুশি করতে চুরি করে? আমি বলছি ইন্সপেক্টর স্যার, 1 মিনিট অপেক্ষা করুন। আপনারা ভুল বুঝেছেন। আমি কিছুই করিনি, আমি শুধু দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম। আপনারা ওকে জিজ্ঞেস করুন, ও সব বলবে। কি এখনো চুরিও শুরু করেছে নাকি? ইন্সপেক্টর, আপনি ওকে মারুন বা যা খুশি করুন, আমি ওকে ছাড়াতে যাচ্ছি না। এখন গৌতম নিজেও বুঝতে পারছিল না সে কিভাবে লকআপ থেকে বের হবে। ওখানকার ইন্সপেক্টর তার একটাও কথা শুনতে চাইছিল না, বরং জোর করছিল যাতে গয়নার দোকান থেকে চুরি হওয়া আংটিটা তার কাছ থেকে উদ্ধার করা যায়। সে একটা মোটা লাঠি হাতে নিল গৌতমকে মারার জন্যে। ঠিক তখনই ইন্সপেক্টর, স্টপ ইট। ইন্সপেক্টর অবাক হয়ে পিছনে তাকালো। শহরের কমিশনার সেখানে দাঁড়িয়েছিলেন। কিভাবে সাহস হলো তোমার? তুমি কি তোমার চাকরি আর ইউনিফর্মকে ঘৃণা করো? উনি একজন চোর স্যার। আমার এই ইন্সপেক্টরের কারণে আমি দুঃখিত। আপনি এখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি স্যার। স্যার, উনি তো অকাজের জামাই। তার স্ত্রী আমাকে বলেছে ওকে মারতে। চোর? কিভাবে সাহস হলো তোমার এমন কথা বলার? চাইলে ও 10টা গয়নার দোকান কিনে নিতে পারে, সেই শোরুমগুলির থেকেও বড়, তারপর সেগুলো জ্বালিয়ে দিতে পারে। এটা দেখো। কমিশনার তার ফোনে পুলিশকে কিছু মেসেজ দেখালেন। ওটা দেখার সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে গৌতমের পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মাফ করে দিন, দয়া করে মাফ করে দিন। স্যার, আমি আপনাকে বাইরে পর্যন্ত পৌঁছে দিই। শুধু সাবধান থাকবেন, আমার পরিচয় যেন কেউ না জানে, আমার স্ত্রীও না। জি, এই কথা বলেই গৌতম সেখান থেকে বেরিয়ে গেল। আসল সত্যিটা কি? কেন কমিশনার পর্যন্ত ওর সামনে মাথা নত করল? একটা রহস্য প্রকাশ পেতে চলেছে যা আপনাকে চমকে দেবে। একটি গাড়ি এসে থামল। একজন বয়স্ক লোক নামলেন এবং গৌতমের হাতে একটি বাক্স দিলেন। ওই বাক্সে কি ছিল? আর গৌতমের আসল পরিচয় কি? সন্ধে নামতেই প্রাসাদে উৎসবের পরিবেশ ছড়িয়ে পড়ল। আর কেনই বা হবে না? ওটা তো অবনির দিদিমা গায়ত্রী দেবীর জন্মদিন। শহরের সব রাজকীয় মানুষ সেই জন্মদিনের অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিল। দেশের নানা জায়গা থেকে লোকজন দামি দামি উপহার নিয়ে পার্টিতে এসেছিল। অল্প কিছু সময় পর গৌতমও এসে পৌঁছল অনুষ্ঠানের জায়গায়। অবনি একদমই আশা করেনি যে গৌতম পার্টিতে আসবে। কে তোমাকে থানার থেকে ছাড়িয়ে দিল? তোমাকে না ছাড়লেই ভালো হতো।
আমি কিছু চুরি করিনি। আমি শুধু বাইরে থেকে গয়নার দোকান দেখছিলাম। ভীষণ কষ্ট করে আমি আমার নির্দোষ প্রমাণ দেখিয়ে সেখান থেকে বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা কি উপহার? এরকম নোংরা প্যাকিং কেমন? গৌতম ছোট বাক্সে কি উপহার এনেছে? কে ছিল সেই বয়স্ক মানুষ যে থানার বাইরে গৌতমকে বাক্সটা দিয়েছিল? প্যাকেট দেখে বিচার করো না, ভেতরে কি আছে দেখো, তুমি নিজেও অবাক হয়ে যাবে। কার জন্মদিন বলো তো? দিদিমার। হ্যাঁ, তাহলে উনি সেটা খুলবেন। শোনো, যখন বাকিরা গিয়ে দিদিমাকে তাদের উপহার দেবে, তখন তুমি চুপচাপ গিয়ে তোমার বাক্সটা সেখানে রেখে দিও, বুঝেছো? আমি জানি না দাদু আমার ওপর কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তোমার মতো গরিব লোককে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, না আছে টাকা, না আছে আদব কায়দা। গৌতম কিছু ভাবার আগেই কেউ একজন পার্টি হলে দিদিমার দিকে এগোতে লাগলো উপহার বাক্স নিয়ে। সেই সুন্দরী মেয়ের মুখে ছিল এক মিষ্টি হাসি। তাকে দেখে অবনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। উপহারের বাক্স থেকে বেরোলো এক অত্যন্ত সুন্দর ও ঝলমলে নেকলেস। যে মেয়েটি উপহার দিয়েছিল সে আর কেউ নয়, অবনীর কাজিন শানায়া। আমি আমার ৭৫ বছরের জীবনে এমন ঝলমলে হিরে কখনো দেখিনি। তুমি এই বাড়ির অন্য মেয়েদের মতো নও, তুমি বুদ্ধিমতী এবং চতুর। যাই হোক, এই হীরের নেকলেস নিশ্চয়ই অনেক দামি। কিন্তু গৌতমের কথার মধ্যে থাকা কটাক্ষ শানায়া বুঝতে পারল না। সে গর্ব করে পেন্ডেন্টের দাম জোরে বলল, যাতে সবাই শোনে। হ্যাঁ, ১.৫ কোটি টাকা। ১.৫ কোটি টাকা? মানে যে লোকটা সানায়াকে এই হীরেটা বিক্রি করেছে সে তার থেকেও বেশি বুদ্ধিমান। ৫ লাখ টাকার হীরে ১.৫ কোটিতে বিক্রি করলো। বাহ। যাই হোক, যাদের পকেটে ৫০০ টাকা থাকে তারাই আবার কবে থেকে কোটি টাকার জ্ঞান দিতে শুরু করেছে? গায়ত্রীজি রেগে গিয়ে বললেন, তুমি কি এই পার্টি নষ্ট করতে এসেছো? তুমি একেবারেই অকাজের। ইচ্ছে করে আমার নাতনিকে অপমান করছো নেকলেসের ভুল দাম বলে। গ্র্যান্ডমা, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? তাহলে মিস্টার পারিককে জিজ্ঞেস করুন। তিনি রাজস্থানের সবচেয়ে বড় হীরে ব্যবসায়ী। প্লিজ। গায়ত্রী দেবী অনিচ্ছা সত্ত্বেও মিস্টার পারিখের হাতে নেকলেসটা তদন্তের জন্য দিলেন। তিনি হীরের নেকলেসটা নিয়ে পরীক্ষা করলেন। কিছুক্ষণ দেখে বললেন, কারোর চেষ্টায় একটা সস্তা হীরেকে দামি বানানোর চেষ্টা হয়েছে। পারিখের চোখ কোনোদিন ভুল করে না। কেউ সানায়াজিকে ঠকিয়েছে। গ্র্যান্ডমা, আপনি দেখলেন তো, আমি ঠিকই বলছিলাম। কেউ একজন। থামো, একেবারে থামো। আমার বোনকে মিথ্যাবাদী বলার সাহস তোমার হলো? তাহলে বলো তো, তুমি কি উপহার এনেছো অকাজের? গৌতম ২ বছর ধরে অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে অবনীর খারাপ ব্যবহার উপেক্ষা করেছিল, কিন্তু আজ প্রকাশ্যে অপমান সহ্য করতে পারল না। সে নিজের উপহারের বাক্সটা হাতে নিল এবং গায়ত্রী দেবীর দিকে এগোলো। এটা কি সস্তার উপহার? সোমবাজার থেকে আনা আমার গ্র্যান্ডমার জন্য? যথেষ্ট। আজ থেকে আগারওয়াল পরিবার এবং আগারওয়াল পরিবারের কোনো সদস্যের আমার কাছে কোনো মানে নেই। যে কুকুরকে তোমরা ২ বছর ধরে বেঁধে রেখেছিলে সে এখন চলে যাচ্ছে। কিন্তু মনে রেখো, একদিন গায়ত্রী দেবী নিজেই আমাকে ফিরিয়ে আনতে ক্ষমা চাইতে বাধ্য হবে। ভুলো না। হ্যাপি বার্থডে গ্র্যান্ডমা। বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে অগ্নি হতবাক হয়ে গেল? কি ছিল সেই জিনিস যা দেখে গায়ত্রী দেবী এবং অগ্নি দুজনেই ভয় পেয়ে গেল? আরে থামাও, কেউ ওকে থামাও। গৌতম, সে ২ বছর আমাদের সাথে ছিল, কিন্তু আমরা চিনতেই পারিনি। আমি ওকে চড় মেরেছিলাম। আমরা শেষ হয়ে যাব। শেষ পর্যন্ত বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে গায়ত্রী দেবী এত ভয় পেয়ে গেলেন? কে সেই বৃদ্ধ লোক যে গৌতমকে বাক্সটা দিয়েছিল? গৌতমকে কি তার আসল পরিচয়? সে কি নিজের পরিচয় লুকোচ্ছে? গৌতমকে ফিরে আসবে? কি হতে চলেছে গায়ত্রী দেবী এবং আগরওয়াল পরিবারের সঙ্গে? গৌতম কোথায় হারিয়ে গেল? অবনী তাকে নাড়া দিয়ে বলল। গৌতম সত্যি খোলা চোখে স্বপ্ন দেখছিল। সে ভাবছিল এখনই দামি সেই হাটটি দাদিকে দিয়ে তার নিজের পরিচয় জানিয়ে দেবে।
কিন্তু হয়তো এখনই সত্য প্রকাশ করা ঠিক হবে না। গৌতম প্রস্তুত ছিল না। সে ধীরে ধীরে উপহারটি লুকিয়ে ফেলতে চাইছিল, কিন্তু সেই সময় নীল দেখে ফেলল এবং উপহারের বাক্সটি ছিনিয়ে নিল। ও, এ তো একেবারে দামি হার। এই গরিব লোকটা এটা কোথা থেকে পেল? নিশ্চয়ই চুরি করেছে। নীলের কথা শুনে বাড়ির সবাই জড়ো হলো। সবাই এর তীক্ষ্ণ দৃষ্টিতে অবনী ভয়ে কেঁপে উঠল। সে লজ্জায় কারো দিকে তাকাতে পারছিল না। দেখো, আমাদের জামাইবাবু এটা নিয়ে পালাচ্ছিল। ভালোই হয়েছে আমি দেখে ফেলেছি, না হলে কে জানে আর কত কি নিয়ে যেত, আর কত জিনিস চুরি করার ইচ্ছে ছিল তার। এটা শুনেই সানায়া নীলের হাত থেকে হারটি নিল এবং মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। রাগে ফেটে পড়ল সে। আমি বলেছিলাম দাদি, এটাই সেই 13 লক্ষের টাকার হার যা আমি জুয়েলারি স্টোরে পছন্দ করেছিলাম। দেখো, এই বাড়ির জামাই সরাসরি 13 লক্ষের দিকে নজর দিয়েছে। গায়ত্রী দেবী মুখ থেকে চশমা খুলে গৌতমের দিকে তাকালেন। সানায়া তার কাছে গিয়ে কাঁদতে শুরু করল। নিশ্চয়ই রাঠোর পরিবার জানতো আমি এই হারটা ভালোবাসি, তাই তারা বিশেষভাবে এটা আমার জন্য প্যাক করে পাঠিয়েছে। কিন্তু এই গৌতমের নজর সব সময় আমাদের জিনিসের ওপর। দাদি, আপনি পুলিশ ডাকুন। আজই ওকে পুলিশের হাতে তুলে দিন। আজ ছেড়ে দিলে কালকে আরও বাড়াবাড়ি করবে। সানায়ার কথা শুনে গায়ত্রী দেবী রাগে ফেটে পড়লেন। তিনি গিয়ে গৌতম আর অবনীর সামনে দাঁড়ালেন। শেষমেশ তুমি কি চাইছো? আমাদের সুখকে তুমি সহ্য করতে পারো না? এই কণ্ঠ শুনে অবনীর হৃদয় কেঁপে উঠল। অনিল আর গীতার চোখে স্পষ্ট অস্থিরতা দেখা দিল। গায়ত্রী দেবী এগিয়ে আসার আগেই অবনী নিচু গলায় জিজ্ঞেস করল, গৌতম, সত্যি বলো, এই হারটা কোথা থেকে এলো? গৌতম বলল, আমি কিছু বললে তুমি কি বিশ্বাস করবে? অবনী কিছু না বলে শুধু গৌতমের চোখের দিকে তাকিয়ে রইল। এটা আমাকে অন্য কেউ দিয়েছে, বিশেষভাবে তোমাকে দেবার জন্য। নীল হেসে বলল, বাহ, একজন অকাজের মানুষকে এমন দামি জিনিস কেউ দেবে কেন? এখানে আর কেউ নেই নাকি? অন্তত এমন মিথ্যে কথা বলো যেটা হজম করা যায়। গৌতম শান্তভাবে বলল, আমি মিথ্যে বলছি না। এই হার অবনীর জন্যই এসেছে। রাঠোর পরিবারের সব উপহার অবনীর জন্যই এসেছে। অবনী না থাকলে এই উপহারগুলোও আসতো না। গৌতমের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। মনে হলো রঘুবীর আর সিদ্ধার্থের পায়ে তলা থেকে মাটি সরে গেল। কিন্তু অবনীও এখনো গৌতমকে বিশ্বাস করতে পারছিল না। গৌতমও সেটা বুঝতে পারল। সুযোগ বুঝে সে মুন্সিজিকে বার্তা পাঠালো ফিরে আসার জন্য। অবনী বলল, গৌতম, আর নয়, কত মিথ্যে বলবে? দেখতে পাচ্ছ না আমাদের পরিবার তোমার কারণে কতটা অপমানিত হচ্ছে? আমি আর কিছু শুনতে চাই না। যাও, দাদির পায়ে পড়ে ক্ষমা চাও এখনই। গৌতম দৃঢ় স্বরে বলল, আমি সত্যিই বলছি অবনী, আমি এই হার চুরি করিনি। যদি তুমি বিশ্বাস না করো তবে পুলিশ ডাকতে পারো। সানায়ার আগে চিৎকার করে উঠল, হ্যাঁ, আমরা ডাকবো। তুমি আজ এখান থেকে পালাতে পারবে না। এটা বলে সানায়া মোবাইল বের করে পুলিশকে ফোন করার জন্য নাম্বার ডায়াল করতে লাগল। কিন্তু সেই মুহূর্তেই অবনী তাকে থামিয়ে দিল। একটু দাঁড়াও সানা, এখনো কিছু প্রমাণ হয়নি। সানায়া রাগে ফেটে পড়ল, আর কি প্রমাণ বাকি আছে? তোমার স্বামী চোর, সেই ছিল চোর আর চিরকালই চোর থাকবে। এটা বলেই সে নাম্বার ডায়াল করল। কিন্তু পুলিশকে ফোন করার আগেই সামনে থেকে মুন্সিজি এগিয়ে আসতে দেখা গেল। মুন্সিজিকে পার্টিতে ফিরে আসতে দেখে গায়ত্রী দেবী হতবাক হয়ে গেলেন। আজ আসলে কি হচ্ছে? তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই মুন্সিজি দেহরক্ষীদের ইশারা করলেন। তার চোখ রাগে লাল হয়ে উঠেছিল। গৌতমের মতো এক বিশাল সাম্রাজ্যের মালিককে এইভাবে অপমানিত হতে তিনি সহ্য করতে পারলেন না। সব কিছু গাড়িতে তুলে নাও, একটিও জিনিস যেন না থাকে। কেউ জিজ্ঞাসা করল, কি হয়েছে স্যার, এসব কেন? আমি এখন আর কারোর সঙ্গে কথা বলতে চাই না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব দেহরক্ষীরা উপহারগুলো আবার গাড়িতে তুলতে শুরু করল। রঘুবীর আর সিদ্ধার্থ একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বুঝতে পারছিল না। তখনই সিদ্ধার্থ এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করল। স্যার, কি হয়েছে? আপনি কি কিছুর জন্য কষ্ট পেয়েছেন? কিছু যদি হয়ে থাকে আমরা বসে সমাধান করতে পারি। আমার বাবা রাঠোর পরিবারকে ভালো করেই চেনেন। তোমার বাবাকে? আমি তো তাকে চিনি না, তাই সরে দাঁড়াও আমার পথ থেকে। রাঠোর পরিবার আর আমাদের মতো লোকজনের মধ্যে কোনো সম্পর্ক? তোমার মাথা ঠিক আছে? তার রাগান্বিত মুখ দেখে
সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। কিন্তু গৌতম শান্তভাবে সব কিছু দেখছিল। অবনী আর তার পরিবারের কাছে এসব ছিল অবিশ্বাস্য। কিন্তু গায়ত্রী দেবী তার পরিবারকে প্রকাশ্যে অপমানিত হতে দেখে আর সহ্য করতে পারলেন না। রঘুবীরজি, এসব কি হচ্ছে? আপনি কিছু বলছেন না কেন? রঘুবীর মাথা নিচু করল। সে জানত একটিও শব্দ বললেই তার মিথ্যে ফাঁস হয়ে যাবে। নীল গায়ত্রী দেবীর দিকে তাকালো। সে তার বোন আর দাদির মুখের ভগ্ন চেহারা দেখতে পারছিল না। সে মুন্সিজির কাছে গিয়ে অনুরোধ করল, স্যার স্যার, দয়া করে আমার কথা শুনুন। আসলে আমরা সরে দাঁড়াও, আমাকে আমার কাজ করতে দাও। এত বলেই মুন্সিজি গৌতমের দিকে তাকালেন। সেই সময় গৌতম সানায়ার দিকে ইশারা করল। মুন্সিজির চোখ হঠাৎ পড়ল সানায়ার হাতে থাকা নেকলেসে। এই নেকলেস কোথা থেকে পেলে? আমি আপনাকে বুঝাতে চাইছিলাম, এই নেকলেস গৌতম চুরি করেছে, আর সেই জন্যই আমরা পুলিশকে ডাকতে যাচ্ছিলাম। এটা স্পষ্ট ছিল যে নীল সুযোগ নিয়ে কথাটা ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এই কথা শুনে মুন্সিজির রাগ চরমে উঠল। কে বলেছে যে ওরা এই নেকলেস চুরি করেছে? স্যার, নীল সত্যিই বলছে এই নেকলেস। আমার মালিক যদি আমাকে এখানে আসতে না বলতেন তবে আমি কখনো তোমাদের দোরগোড়ায় পা রাখতাম না। এই বলে মুন্সিজি গায়ত্রী দেবীর চোখের দিকে তাকালেন। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল অবনীর কাছে। অবনীকে দেখে তিনি সানায়ার হাত থেকে নেকলেস নিয়ে সরাসরি অবনীর হাতে দিলেন। মিস অবনী, আমাকে ক্ষমা করবেন, অকারণে আপনাজি কষ্ট ভোগ করতে হলো। আসলে এই নেকলেস বিশেষভাবে ছোট হুকুম আপনাকে পাঠিয়েছেন। এই কথা সবাইকে ভাবিয়ে তুলল। এখন সবাই বিশ্বাস করতে লাগলো একটু আগে গৌতম যা বলছিল তা সত্যি ছিল। কিন্তু অবনী এখনও নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। আমার জন্যে পাঠানো হয়েছিল? কিন্তু কেন? এবার মুন্সিজি গৌতমের দিকে তাকিয়ে বললেন, কারণ আমাদের ছোট হুকুম আপনাকে পছন্দ করেন, আর সেই জন্যই এই ছোট্ট উপহার আপনাকে পাঠিয়েছেন। এই সব উপহারও তার পক্ষ থেকে এসেছে। গায়ত্রী দেবী স্তব্ধ হয়ে গেলেন। গীতা আর অনিলও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু সবচেয়ে অবাক হলো অবনী, কারণ সে কখনোই সেই মানুষটিকে দেখেনি যিনি তার জন্য উপহার পাঠিয়েছেন। আমি কিছুই বুঝতে পারছি না, আপনার ছোট হুকুম আসলে কে? এই প্রশ্ন শুনে মুন্সিজি আর গৌতম একে অপরের দিকে তাকালো, কিন্তু সঙ্গে সঙ্গে গৌতম ইশারা করল যেন কোনো কিছু প্রকাশ না করা হয়। আপনি সঠিক সময়ে সব জানতে পারবেন, আমি এখন কিছু বলতে পারবো না। আমার এখন চলে যাওয়া উচিত। এই বলে মুন্সিজি দ্রুত বেরিয়ে গেলেন। অবনী কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। আজ সে এমন এক সত্যের সামনে দাঁড়িয়েছিল যা সহজে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু 1 বছরের মধ্যেই তাকে একই সত্যের মুখোমুখি হতে হবে। এই ভেবে অবনী ছুটে গেটে গেল মুন্সিজিকে থামাতে। কিন্তু আমি আপনার মাস্টার সম্পর্কে না জেনে এই নেকলেস নিতে পারবো না। কিন্তু মুন্সিজি তখনই চলে গিয়েছিলেন। এখন সবার দৃষ্টি স্থির হল অবনী আর গৌতমের দিকে। গোটা হলঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তখনই গৌতম নীরবতা ভাঙল। অবনী, আমি তো তোমাকে বলেছিলাম আমি নেকলেস চুরি করিনি। গৌতমের এই কথা শুনে অবনী নিজের ভুল বুঝতে পারল। কিন্তু অন্যদিকে গায়ত্রী দেবীর সামনে এক বিশাল সুযোগ দেখতে পেলেন। গায়ত্রী দেবী সব সময় টাকার পেছনে ছুটেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আসক্তি আরও প্রবল হয়েছে। আর এখন তিনি অবনীর মধ্যে এক বিশাল ব্যাংক দেখতে পেলেন, যাকে যোধপুরের রাজপরিবার পছন্দ করেছে। এই চিন্তাতেই তার দৃষ্টিভঙ্গি মুহূর্তে বদলে গেল। তিনি স্নেহভরে হাত রাখলেন অবনীর কাঁধে। আবনির দিদিমা তাকে দেখে বললেন, আবনি, তুমি তো আমায় কখনো বললে না যে তুমি এত বড় পরিবারের সাথে পরিচিত। তুমি তো ভুল বুঝেছ, আমিও নিজে সব জানতাম না। আপনি বেটা, এত চাপ নিও না এখন। গীতা তখন বলল, আপনি তো অনেক ছোট, আমার মেয়েটাও আমার মতো সুন্দরী। হতে পারে আপনি যোধপুরের ছেলেকে দেখেনি, কিন্তু তার চোখ পড়েছে আমার মেয়ের ওপর। গীতা কথা বলছিল আর গায়ত্রী দেবী আভনির দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন,
আভনিমা, দেখো, ভাগ্য নিজেই তোমার কাছে এসেছে, তাই আজ আমি যা বলছি তা এড়িয়ে যেও না। গৌতমকে ডিভোর্স দাও আর যোধপুরের ছেলেটিকে বিয়ে করো। জীবনে প্রথমবারের মতো তোমার মাও বুদ্ধির কথা বলেছে। আমারও তাই মনে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব গৌতমকে ডিভোর্স দাও। সাথে বিয়ে হবার পর থেকেই একথা বলতে বলতেই গায়ত্রী দেবী গৌতমের দিকে এগিয়ে এসে তার চোখের দিকে তাকালেন। আভনি গৌতমের বিরুদ্ধে কিছু শুনতে পারল না। মুহূর্তেই সে গৌতমের সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, এইবার ভুলটা গৌতমের ছিল না, তাও তোমরা ওর বিরুদ্ধে কত খারাপ কথা বললে। আমি গৌতমকে ডিভোর্স দেব না। আভনির চোখে নিজের জন্য এত রাগ দেখে গায়ত্রী দেবীর মুখ লাল হয়ে উঠল। পরিবারে আগে কেউ কখনো তার সাথে এমনভাবে কথা বলেনি। তিনি চিৎকার করে বললেন, কেমন করে সাহস হলে আমাকে এই রকম উত্তর দিতে? আমি ভেবেছিলাম তোমার একটু বুদ্ধি আছে, কিন্তু তোমার মগজ তোমার বাবার মতোই ফাঁকা। যদি তোমার স্বামীর জন্য এত টান থাকে তবে প্রেমিক রাখলে কেন? বাইরে সম্পর্ক করার আগে অন্তত নিজের নামটা ভেবে দেখতে, অন্তত আমাদের সম্মানটা রক্ষা হতো। একটার পর একটা তিক্ত কথা বলতে লাগলেন গায়ত্রী দেবী। আভনির চোখ ভিজে উঠল, কান্না চেপে রাখতে পারল না। গৌতমের পক্ষে এই অবস্থা দেখা অসহ্য লাগছিল। অনিল আর গীতাও এই কথাগুলো শুনে অবাক হয়ে গেল। ঠিক তখনই অনিল সামনে এসে আভনির কাঁধে হাত রেখে বলল, মা, যথেষ্ট হয়েছে, আমি আর শুনতে চাই না। যদি আমরা তোমার কাছে এতই সমস্যা হয়ে থাকি তবে এখানে থাকার কোনো দরকার নেই। এ কথা বলেই অনিল আর গীতা আভনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। গৌতমও কিছু না বলে চলে গেল। এটা দেখে গায়ত্রী দেবীর চোখ রাগে অঙ্গারের মতো জ্বলতে লাগল। তিনি চিৎকার করে বললেন, এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসার কথা ভাববে না। আভনি আর গৌতম বেরিয়ে যেতেই পুরো হলে নীরবতা নেমে এলো। গায়ত্রী দেবীর চোখে তখনও আগুন জ্বলছিল। কিন্তু এই নাটকের কারণে সানায়া আর বাগদান পুরোপুরি নষ্ট হয়ে গেল। অতিথিরা অসন্তুষ্ট হয়ে গেল। রঘুবীর আর সিদ্ধার্থ পণ্ডিতের মুখেও স্পষ্ট অসন্তোষ ধরা পড়ল। এটা দেখে সানায়া ভেতর ভেতর ভেঙে পড়ল। সে নিজের মনে আভনি আর গৌতমকে অভিশাপ দিতে লাগল। তার মুখের দুঃখী চেহারা দেখে নীল এগিয়ে এসে তাকে জড়ে ধরল। সানায়া, এখন তোমার কাঁদার দরকার নেই, এবার কাঁদবে গৌতম আর তার স্ত্রী। কথা বলে নীল ফটকের দিকে তাকিয়ে রইল। ওদিকে আভনি বেরিয়ে আসার সময় নিজের চোখের জল মুছল। কয়েক মুহূর্ত পর সবাই গাড়িতে উঠল আর বাড়ির দিকে রওনা হল। আভনি নিজের বলা কথাগুলো মনে করে গৌতমের দিকে তাকাল। গৌতম তখন গাড়ি চালাচ্ছিল। আভনি ধীরে বলল, গৌতম, নীলের সাথে ঝামেলায় যেও না। গৌতম ছোট করে উত্তর দিল, হ্যাঁ। আভনি বলল, ওর থেকে যতটা সম্ভব দূরে থেকো। ও গুন্ডাদের সাথে মিশে থাকে, ঝামেলায় গেলে সে নিশ্চয়ই প্রতিশোধ নেবে। আমি তো ছোটবেলা থেকেই নীলকে কখনোই পছন্দ করিনি। গৌতম বলল, ঠিক আছে, মাথায় রাখব, তবে আমার মনে হয় না সে কিছু করবে। গাড়ির পেছনের সিটে চুপচাপ বসেছিল গীতা আর অনিল। গীতার চোখে তখনও রাগ ঝলকাচ্ছিল, তবে হয়তো সে অপেক্ষা করছিল বাড়ি পৌঁছনোর। অন্যদিকে আভনি এখনও মেনে নিতে পারছিল না যে গৌতমের কাছে এত দামি নেকলেস ছিল। সে প্রশ্ন করল, একটা কথা বলো, তুমি রাঠোর পরিবারকে চেনো কি করে? এত লোকের মধ্যে কেন তোমাকেই তারা এই নেকলেস দিল? একথা শুনে গৌতম ভেবেছিল আজই সব সত্যি বলে দেবে, কিন্তু পরের মুহূর্তেই তার মনে পড়ল দীপশিখার কথা, যার সাথে 1 বছর পর তার বিয়ে হওয়ার কথা ছিল। এই চিন্তাতেই সে থেমে গেল। সে বলল, না আভনি, আমি রাঠোর পরিবারকে একেবারেই চিনি না। কাল যখন তোমরা সবাই চলে গেলে তখন আমি ওই বৃদ্ধ লোকটার সাথে জুয়েলারি শপে দেখা করি। উনি আমায় নেকলেসটা দিলেন। আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি চলে গেলেন। শুধু এটুকুই বললেন, নেকলেসটা তোমাকে দিতে। গীতা অবাক হয়ে বলল, এটাই সত্যি? গৌতম উত্তর দিল, তোমাদের সামনেই বললাম, ওই লোক নিজেই এটা বলেছিল। একথা শুনে গীতা ভ্রু কুঁচকাল আর নিচু স্বরে বিড়বিড় করতে লাগল, ভালো হয়েছে নেকলেস দিয়েছে, বোমাও দিতে পারত, তাহলে এই লোক তো সেটাও ঘরে নিয়ে আসত। যাই হোক, ওর বুদ্ধি আছে, কিন্তু এ লোকটার একটুও নেই। হায় ভগবান,
যখন মগজ বিলানো হচ্ছিল তখন এ লোকটা কোথায় ছিল? আপনি তার মায়ের কথা উপেক্ষা করল এবং গৌতমকে বুঝিয়ে বলতে শুরু করল। গৌতমও মনোযোগ দিতে লাগল। এভাবে তোমার কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই। তুমি জানো না মানুষ কিভাবে তোমার সুযোগ নেয়? পরের বার যতক্ষণ না তুমি সেই মানুষকে চিনতে পারছো ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে কিছু নিও না। গৌতম মাথা নাড়ল। হ্যাঁ, আমি আর কখনো এমন ভুল করব না। গৌতমের সঙ্গে কথা শেষ করে আভনি গাড়ি থেকে নেমে এলো। সে বুঝতে পারল যে মুন্সিজি তার অনুভূতি প্রকাশ করার জন্য গৌতমের চেয়ে ভালো উপায় খুঁজে পাননি। কিন্তু আভনি জানত না যে মুন্সিজি এই কথাগুলো বলেছিলেন গৌতমের পরামর্শেই, আর পুরো নাটকটা সাজানো হয়েছিল। অন্যদিকে গাড়ি চালাতে চালাতে গৌতম বারবার আভনির দিকে তাকাচ্ছিল। আভনিকে মিথ্যে বলার চিন্তাটা সে ভুলে গিয়েছিল। ভেতর থেকে তার কষ্ট হচ্ছিল। আভনি, আমি দুঃখিত, আমি তোমাকে মিথ্যে বলেছি, কিন্তু আমি কি করতে পারতাম? এর বাইরে আমার আর কোনো উপায় ছিল না। যদি তোমাকে সত্যি বলি তাহলে মুন্সিজির সঙ্গে করা প্রতিশ্রুতি ভাঙতে হবে। তাই আগামী 1 বছর আমি তোমাকে সত্যি বলতে পারবো না। অগ্রওয়াল হাউস থেকে ফেরার পর সবার মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছিল। এক এক করে সবাই ঘরের ভেতরে ঢুকে গেল। রাত হয়ে গিয়েছিল। ঘরে ঢুকতেই গীতা গৌতমের উপর খিটখিটে শাশুড়ির মতো তীক্ষ্ণ কথার ঝড় তুলল। গৌতম মাথা নিচু করে চুপচাপ সব শুনছিল। এই বেয়াদবের মুখটা তো দেখো, এত কিছু বলার পরেও বেশরমের মতো দাঁড়িয়ে আছে, মুখে যেন দই জমে গেছে। অবনীর পূজনীয় দাদাজি যদি আমার মেয়ের বিয়ে এই মহান ব্যক্তির সঙ্গে না দিতেন তাহলে আজ আমার মেয়েও কোনো বড় ঘরের বউ হতো। বড় ঘর তো দূরের কথা, আমাদের এখন নিজেদের ঘরেই একটা ভূত পালতে হচ্ছে। গৌতম, আর না, অনেক হয়েছে তোমার এই অকর্মণ্যতা। বসে বসে ফ্রি রুটি খেয়ে যাচ্ছ। তোমার জন্যই আমাদের সবসময় লোকজনের সামনে লজ্জায় পড়তে হয়। এখন যেতেই হবে এবং কোথাও একটা চাকরি খুঁজে বের করো। আমাদের আর এত টাকা নেই যে তোমাকেও খাওয়াবো। আজ যদি এর কোনো চাকরি থাকতো তাহলে সিদ্ধার্থকে এত কিছু বলার সুযোগ মিলত না। মা বাবা, দুঃখিত, আমার জন্য আপনাদের মানুষের তিরস্কার শুনতে হয়েছে, কিন্তু এমন নয় যে আমি চেষ্টা করিনি। যেখানেই চাকরির জন্য যাই সব ঠিকঠাক চলতে চলতে শেষে গন্ডগোল হয়ে যায়। তাহলে সোজা বলে দাও যে সারা জীবন আমাদের ঘাড়েই চড়তে চাও। ছাড়ো গীতা, বাবা বললেন, তুমি তো গরুর সামনে বাঁশি বাজাচ্ছ। গৌতম মাথা নিচু করে চুপ করে রইল। অবনী কিছু না বলেই তার দিকে তাকিয়ে রইল। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব কোনো না কোনো চাকরি পেতে। চাকরি খুঁজে লাভ নেই। তুমি যদি কোনো ছোটখাটো কাজও করো তবুও মানুষ তিরস্কার করবে। ওদের নতুন আলোচনার বিষয় হয়ে যাবে তুমি। তাই বাড়িতেই থাকো, ঘরের কাজ করো। অবনীর কথার পর গৌতম কিছু বলতে পারল না। গীতা মাথা ধরে বসে পড়ল এবং রাগ ভরা চোখে গৌতমের দিকে তাকালো। এখন যাও, এখানে দাঁড়িয়ে কি করছো? যাও গিয়ে রান্না করো। গীতার জোরালো কথা শুনে গৌতম কিচেনের দিকে চলে গেল। আর যদি ডালে একটুও বেশি নুন হয় তাহলে পুরো ডাল তুমি একাই খাবে। গীতা মাথা টিপতে টিপতে বলল এই কথা। নিজের মাকে এভাবে দেখে অবনী তার পাশে গিয়ে বসল। অবনী, মা, তুমি যেন জেদ ধরে বসে আছো এই লোকটার সঙ্গে থাকার। তোমার সামনে এত বড় একটা সম্পর্কের প্রস্তাব আছে আর তুমি তা ফিরিয়ে দিচ্ছ। ভগবান তো খুব কম মানুষের ওপর এত দয়া করেন। তাদের আশীর্বাদ ফিরিয়ে দিও না। এই লোকটাকে তালাক দাও। মা, আপনি যতবারই বলেন আমার উত্তর বদলাবে না। আমার উত্তর একটাই থাকবে, আমি গৌতমকে তালাক দেব না। শেষ পর্যন্ত তাকে তালাক দেওয়ার কোনো কারণই তো নেই। সে কখনো আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, আমার প্রতিটি কথা মেনে চলে আর নিজের সর্বোচ্চ চেষ্টা করে। এখন যদি কিছু না হয় তাতে তার কি দোষ? গীতা বিরক্ত হয়ে উঠে ঘর থেকে চলে গেল। যখন সন্তান নিজের জীবন নষ্ট করার সিদ্ধান্ত নেয় তখন মা বাবা কী বা করতে পারে? বলতে বলতে গীতা ঘরে ঢুকে গেল। অনিলও বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে গৌতম রান্নাঘরে দাঁড়িয়ে অবনীর এই কথাগুলো শুনে ফেলেছিল। আজ নিজের জন্য অবনীর মনে জায়গা পেয়ে তার মন ভরে গেল আনন্দে। অন্যদিকে সানায়ার বাগদান হওয়ার পর গায়ত্রী দেবী আগামী পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছিলেন।
রঘুবীর পণ্ডিতের মেয়ের সঙ্গে সানায়ার বাগদান করিয়ে তার মধ্যে এক নতুন আশার আলো জ্বলেছিল। তাছাড়া তিনি আশাবাদী ছিলেন যে অবতার গ্রুপ যোধপুরে সবচেয়ে বড় শপিং মল বানাতে যাচ্ছে, যার জন্য বহু স্থপতি প্রতিষ্ঠান নিজেদের আবেদন পাঠিয়েছে এবং তাদের মধ্যেই একটি হল আগরওয়াল গ্রুপ। স্বামী হিম্মত আগরওয়ালের মৃত্যুর পর গায়ত্রী দেবী নিজেই পুরো ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন। তবে কয়েক বছর ধরে কোম্পানি ক্ষতির মুখে পড়েছে আর তিনি যে কোনোভাবে আগরওয়াল গ্রুপকে আবার শীর্ষে তুলতে চাইছিলেন। এর জন্য তাদের ডিজাইনটি নির্বাচিত হওয়াটা খুব জরুরি ছিল। যদিও দাদিশা অবনীর পরিবারকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছিলেন, তবুও অবনী এখনও আগরওয়াল গ্রুপের ডিজাইনার হিসেবে কাজ করছিল। তার আশা ছিল একদিন তার কাজ দেখে হয়তো দাদিশা খুশি হবেন এবং আবার তাকে নিজের মতো করে গ্রহণ করবেন। অবনী যখন আবাতার গ্রুপের প্রজেক্টের কথা জানতে পারে, তখনই সে নিজের সব কাজ ফেলে দিন-রাত ডিজাইন তৈরিতে লেগে যায়। তার নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস ছিল। আজও সবাই জানে মুম্বাইয়ের শীর্ষ কলেজ থেকে অবনী আর্কিটেকচারের পড়াশোনায় টপ করেছিল। তার স্বপ্ন ছিল একদিন দাদিশা তাকে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর বানাবেন। যদি আবাটার গ্রুপ প্রজেক্টে অবনীর ডিজাইন নির্বাচিত হয়, তাহলে আগরওয়াল গ্রুপের ডিজাইন ডিরেক্টর হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না। গৌতম যখনই রাতে অবনীকে কাজ করতে দেখত, তখনই তার মনে হতো সে এখনই অভিনবকে ফোন করে অবনীর ডিজাইন সিলেক্ট করিয়ে দেয়। অবনীর ডিজাইন দেখে তারও বিশ্বাস ছিল অবনীরই ডিজাইন নির্বাচিত হবে, কিন্তু সে অবনীর নিজের প্রচেষ্টার পথে বাধা হতে চায়নি। তাই ডিজাইন সিলেকশনের দিন গৌতম শুধু অবনীকে দই চিনি খাইয়ে অল দ্য বেস্ট বলে তাকে আগরওয়াল গ্রুপে নামিয়ে দেয়। এরপর সে পরিকল্পনা করতে থাকে, যখন অবনী সন্ধে ফিরে আসবে তখন সে কিভাবে তার জয় উদযাপন করবে। অন্যদিকে অবনীও আত্মবিশ্বাসী ছিল। সে ভাবছিল হয়তো দাদিশার মনে যে রাগ ছিল তার প্রতি, ডিজাইন দেখে তা দূর হয়ে যাবে। কনফারেন্স রুমে সবাই নিজ নিজ ডিজাইন নিয়ে এসে গেছে। অবনী গায়ত্রী দেবীর কাছে গিয়ে বললে, দাদিশা, এটা আমার ডিজাইন। গায়ত্রী দেবী অবনীর হাত থেকে ডিজাইন নিয়ে দেখতে শুরু করলেন। ঠিক আছে, ওখানে বসো। তিনি বড় চেয়ারটার চারপাশে সাজানো কিছু চেয়ারের মধ্যে একটির দিকে ইশারা করলেন। অবনী ঘুরে যখন সেই চেয়ারের দিকে তাকালো, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সামনেই নীল বসেছিল, যার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। অবনী এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিল এবং পরের মুহূর্তেই তার পাশে গিয়ে বসে পড়ল। অবনী, তুমি কেন এখানে সময় নষ্ট করতে এসেছ? এর চেয়ে ভালো ছিল যদি তুমি তোমার সুমের প্যালেসের প্রেমিককে বলতে, সে এক মুহূর্তে তোমার ডিজাইন সিলেক্ট করিয়ে দিত। বেশি হলে কি হতো? তোমাকে তার সঙ্গে এক রাত কাটাতে হতো। আমার কথা ছাড়ো, তুমি আজ এই চেয়ারে বসতে পেরেছ শুধু দাদিশার দয়ার জন্য। তুমি এই জায়গার যোগ্য নও। তোমার আর্কিটেকচার আর ডিজাইনিংয়ের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নীল এই কথা শুনে চারপাশে তাকালো। যদিও লাগে তার শরীর গরম হয়ে গিয়েছিল, তবুও সে নিজেকে সংযত রাখল। সে চায়নি গায়ত্রী দেবীর সম্মান নষ্ট হোক, কিন্তু সে অবনীকে একটা শিক্ষা না দিয়ে ছেড়ে দিতেও চায়নি। এরই মধ্যে সেই মুহূর্ত এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল। কনফারেন্স রুমে অবনী এবং বাড়িতে গৌতম দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখন গায়ত্রী দেবী অবনীর নাম ঘোষণা করবেন। গৌতম আর ধৈর্য রাখতে পারল না। সে অবনীকে কল দিল, কিন্তু অবনী ফোন ধরল না। কয়েক ঘন্টা পর সে আবার কল করল, কিন্তু এবার অবনীর ফোন সুইচ অফ ছিল। গৌতম এখন চিন্তায় পড়ে গেল। তার খুব শক্ত অনুভূতি হচ্ছিল যে অবনী ঠিক নেই। সে অফিসের ল্যান্ডলাইনে ফোন করে জানতে পারল অবনী অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। গৌতম অবনীকে খুঁজতে বেরোতে যেতে যাচ্ছিল। ঠিক তখনই তার কানে এলো ডোরবেলের শব্দ। গীতা তখন হলরুমে বসে টিভি দেখছিল। গৌতম রান্নাঘর থেকে বেরিয়ে এসে যখন দরজা খুলল, সে একেবারে বিস্ময়ে জুমে গেল। সামনে অবনী দাঁড়িয়েছিল এবং তার মুখের রং পুরোপুরি উড়ে গিয়েছিল। গৌতম কিছু জিজ্ঞেস করার আগেই অবনী কিছু না বলে নিজের ঘরে চলে গেল।
অবনীর এইভাবে চলে যাওয়া দেখে গৌতম কিছুই বুঝতে পারল না। সে একবার গীতার দিকে চেয়ে দেখল, কিন্তু গীতার চোখ টিভির পর্দায় অটল ছিল। পরের মুহূর্তেই গৌতম অবনীর পিছনে গেল। ঘরে ঢুকে সে দেখল অবনী জানালার পাশে দাঁড়িয়ে আছে। গৌতমের অস্থিরতা ক্রমে বাড়ছিল। সে সাহস করে অবনীর কাছে গেল। অবনী, কি হয়েছে? তুমি এত উদ্বিগ্ন কেন? ওই নীল কিছু করেছে নাকি? গৌতম, দয়া করে আমাকে একটু একলা থাকতে দাও। এই কথা শুনে গৌতম দরজার দিকে হাঁটল, কিন্তু হঠাৎই তার পদক্ষেপ থেমে গেল। কি হয়েছে? তোমার ডিজাইন সিলেক্ট হয়নি? এই কথা শুনে অবনীর চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে নেমে এলো। হ্যাঁ, আমি ফেল হয়েছি। অসম্ভব অবনী, তুমি ফেল হতেই পারো না। তোমার ডিজাইন তো নিখুঁত ছিল। তুমি কি জানো নিখুঁত ডিজাইন মানে কি? সরি গৌতম, আমি জানি তুমি শুধু আমাকে চিয়ার আপ করার চেষ্টা করছো, কিন্তু আমাকে এই ব্যর্থতার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে এটা ভেবে যে দাদিশা নীলের ডিজাইনটা সিলেক্ট করেছেন। কি? দাদিশা এমনটা কিভাবে করতে পারেন? তোমার ডিজাইনের সাথে তুলনা করতে নীল কোনোদিনই পারবে না। তোমার ডিজাইন সত্যি সেরা ছিল। এখন তাতে কি আসে যায় গৌতম? আমার ডিজাইন কেমন ছিল তার গুরুত্বপূর্ণ নয়। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে দাদিশা তোমাকে আর নীলকে কিভাবে তুলনা করতে পারেন? নিশ্চয়ই এর পেছনে কিছু একটা গোলযোগ আছে। যদি কিছু গোলযোগ থেকেও থাকে, আমি কিছুই করতে পারবো না। দাদিশা নীলের ডিজাইনটা দেখাতেও মানা করে দিয়েছেন, বলেছেন এটা কোম্পানির পলিসির বিরুদ্ধ। একবার যদি অবতার গ্রুপে সব ডিজাইন সিলেক্ট হয়ে যায়, তখনই কেবল দেখানো যাবে, যাতে লিক না হয়। আজ নয়তো কাল সত্যিটা সবাই জেনে যাবে, কারণ দাদিশাকে একদিন না একদিন সেই ডিজাইন সবাইকে দেখাতেই হবে। চিরদিন লুকিয়ে রাখা যায় না। এই কথা শুনে অবনী চুপ করে গেল, কিন্তু গৌতমের চোখে রাগে আগুন জ্বলে উঠল। সে ঠিক করল সে দ্রুতই পুরো ব্যাপারটার তদন্ত করবে। তার দৃঢ় বিশ্বাস ছিল গায়ত্রী দেবী ইচ্ছে করেই অবনীর ওপর আগের ঘটনার প্রতিশোধ নিয়েছেন, এবং গৌতমের সন্দেহ একদম সত্যি প্রমাণিত হল। অগ্রওয়াল গ্রুপে যখন দাদিশা নীলকে ডিজাইন অবতার গ্রুপে সাবমিট করতে দিলেন, নীল ডিজাইনটা দেখে চমকে উঠল, কারণ সেটা তার বানানো ডিজাইন নয়, বরং সেটি ছিল অবনীর ডিজাইন। দাদিশা, মানে আপনি অবনীর ডিজাইন আমার নামে রিপ্রেজেন্ট করেছেন? হ্যাঁ, এই ডিজাইনটা অবনীরই, কিন্তু সে আমার কোম্পানিতে ডিজাইন ডিরেক্টরের পদের যোগ্য নয়। তার ওপর সে আর তার স্বামী আমাদের পরিবারের নাম কলঙ্কিত করেছে। আমি চাই না আমাদের পরিবারের নাম আর বেশি নোংরা হোক। তাই আমি ঠিক করেছি আমাদের পরিবারের ভবিষ্যৎ তুমি, এবং তুমি এর যোগ্য। ঠিক আছে দাদিশা, কিন্তু যদি অবনী এটা জেনে যায় তো কি? তার স্বামী কোনো রাজকুমার নাকি যে আমাদের সঙ্গে ঝামেলা করবে? আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি আগেই। আর বেশি নাটক করলে তার চাকরিও চলে যাবে। সানায়ার সগাইয়ের দিন তার অকর্মা স্বামীর জন্যই তো আমার অপমান হয়েছিল না? এখন দেখো ওদের দুজনের সঙ্গে কি কি হয়। একদিকে গায়ত্রী দেবী অবনী থেকে প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছিলেন, অন্যদিকে গৌতম অবনীকে দুঃখী দেখতে পারছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে নীলের মতো এক ভোগ বিলাসে ডুবে থাকা মানুষ, যার শুধু পার্টি করার নেশা, সে সারা রাত বসে ডিজাইন তৈরি করবে। আর গৌতম ভালো করেই জানত গায়ত্রী দেবী কতটা ধূর্ত ও চতুর। সে অবনীকে ছোট দেখাতে চায়, কিন্তু সে জানত অবতার গ্রুপের প্রজেক্টের ক্ষতি হওয়ার ঝুঁকি সে কখনো নেবে না। তাহলে অবনীর ডিজাইনের থেকেও ভালো ডিজাইন সে পেল কোথা থেকে? গৌতম মুন্সিজিকে ফোন করে জানতে চাইল নীল বা গায়ত্রী দেবী কি কোনো আন্তর্জাতিক ডিজাইনারের কাজ চুরি করেছে কিনা, কারণ তার আত্মবিশ্বাস ছিল শুধু রাজস্থানই নয়, সারা ভারতে অবনীর ডিজাইনকে হারাতে পারবে এমন কেউ নেই। এভাবেই দিন কেটে গেল। অবনী অফিসে যা ঘটেছে তা অনিল ও গীতার কাছ থেকে লুকিয়ে রাখল। সে গৌতমকে অনুরোধ করল এই বিষয়ে কাউকে কিছু না বলতে। অফিসে যাওয়ার সময়ও অবনীর চোখে একই রকম বিষণ্ণতা ছিল। গৌতম চেয়েছিল অবনীর সঙ্গে অফিসে যাক। সে চায়নি অবনী একা একা দুঃখে ডুবে থাকুক, কিন্তু গীতা ভাবল গৌতম শুধু বাড়ির কাজ থেকে পালাতে চায়। তাই সে পায়ে ব্যথার অজুহাত দেখিয়ে গৌতমকে পা টিপে দিতে বলল।
সে গৌতমকে এক মুহূর্তের জন্য একলা থাকতে দিল না, যাতে সে মুন্সিজি বা অভিনবের সঙ্গে কথা বলে অগ্রাওয়াল গ্রুপে কি হচ্ছে তা জানতে পারে। গৌতমের মাথায় বারবার অবনীর বিষণ্ণ মুখ ভেসে উঠছিল, কিন্তু যত অজুহাতি দিক না কেন গীতা তাকে কোনো না কোনো কাজেই ব্যস্ত রাখল। অন্যদিকে গায়ত্রী দেবী অবনীর ডিজাইন অভিনব গুপ্তার কাছে পাঠালেন, কিন্তু সেখানে এখন নীলের নাম লেখা ছিল। অভিনব এক নজরেই আগামী প্রজেক্টের জন্য সেই ডিজাইন সিলেক্ট করল। পুরো কোম্পানিতে আনন্দের পরিবেশ ছেয়ে গেল, আর সবচেয়ে বেশি খুশি ছিল সানায়া আর নীল, কারণ নীল এখন কোম্পানির নতুন ডিজাইন ডিরেক্টর। অফিসে ঢুকেই অবনীর মনে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হলো। এর আগে যে সে কিছু জানতে পারে, সোনায়া তার সামনে এসে দাঁড়ালো, তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এবং বলল, যাও নীলের কেবিন পরিষ্কার করো, সে এক্ষুনি আসবে। অবনী বলল, আমি কেন তার কেবিন পরিষ্কার করব? আমি এখানে কোম্পানির কাজ করতে আসি, ওর নয়। সোনায়া হেসে বলল, এখন তুমি আমার ভাই, নতুন ডিজাইন ডিরেক্টরের অধীনে কাজ করবে। সে তোমার দায়িত্ব বদলে দিয়েছে, এখন তোমার কোনো কেবিন নেই। যাও গিয়ে অফিস পরিষ্কার করো। অসম্ভব, নীল এটা করতে পারে না। সোনায়া সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলল, চুপ, এখন নীল তোমার বস, তাকে নীল স্যার বলা শেখো। তার মতে তোমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এই কথা শুনে অবনীর চোখ রাগে লাল হয়ে গেল। সে বলল, কোথায় নীল? আমি ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। সোনায়া আবার হেসে বলল, নীলও এখন অবতার গ্রুপের চেয়ারম্যানের আসার অপেক্ষায় আছে। চূড়ান্ত চুক্তি সই হওয়ার সময় এসেছে, তুমি এখান থেকে চলে যাও। এর আগেই অবনীর আগে ফুসফুসে কনফারেন্স রুমে ঢুকে পড়ল। ভেতরে তখন মাত্র 2-3 জন কর্মী টেবিল পরিষ্কার করছিল। নীল প্রজেক্টর সামনে বসে অভিনব গুপ্তার অপেক্ষা করছিল। অবনী তাকে সামনে দেখেই রাগে কাঁপতে লাগল। নীল, তুমি আমার দায়িত্ব বদলে দিয়েছ, আমার কেবিন থেকে জিনিসপত্র ফেলে দিয়েছ। নীল ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, এখন আমি তোমার বস, আমি যা চাইব তাই হবে। আমি আমার কেবিন ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি তোমার আগে থেকেই এই কোম্পানিতে কাজ করছি, আমি তোমার আন্ডারে কখনো কাজ করব না। কথা বলতে বলতে হঠাৎ অবনীর চোখ পড়ল টেবিলের কোণে রাখা একটা ডিজাইনের দিকে। ওই ডিজাইনটা দেখেই অবনীর পা যেন স্থির হয়ে গেল, কিন্তু তার আগেই যখন সে টেবিলের দিকে আগতে যাচ্ছিল, নীল তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এখান থেকে বেরিয়ে যাও, সামনে থেকে সরে দাঁড়াও। এই কথা বলেই অবনীর রাগে নীলকে ধাক্কা দিয়ে দিল। নীল সঙ্গে সঙ্গেই টেবিলের অপর পাশে গিয়ে পড়ল। তার সামনে থেকে সরে যেতেই অবনীর টেবিলের ওপর রাখা ডিজাইনটা দেখতে পেল, আর সেটা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অবনীর সামনে তার নিজের বানানো ডিজাইনটাই ছিল, যার উপর অবতার কোম্পানির সিল মারা ছিল, কিন্তু তার নিজের সইয়ের জায়গায় নীলের নাম লেখা ছিল। এটা দেখে অবনী চোখের জল আটকাতে পারল না। অবনীর সঙ্গে সঙ্গেই ডিজাইনটা হাতে নিয়ে ওখান থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় নীল উঠে দরজাটা বন্ধ করে দিল। সামনে থেকে সরে যাও, আমি ভাবতেও পারিনি তুমি এত নিচে নামবে। তুমি আমার ডিজাইন কপি করেছ? তোমার সাহস কি করে হলো? আমি এখনই দাদিশার কাছে যাচ্ছি, কোনো লাভ নেই। নীল বলল ঠান্ডা গলায়, দাদিশা সব জানেন, তাই আমি তোমাকে ফোন করেছি। কিছু করার আগে ভালো করে ভেবে নিও, কারণ এর পরিণাম খুব খারাপ হবে। নীলের এই হুমকি শুনে অবনীর গলা শুকিয়ে গেল। অন্যদিকে কনফারেন্স রুম থেকে আসা শব্দ শুনে অফিসের সব স্টাফ একজন আরেকজনের সঙ্গে ফিসফিস করে কথা বলতে লাগল। সেক্রেটারি তখনই গায়ত্রী দেবীকে খবর দিল। খবর পেয়েই গায়ত্রী দেবী কনফারেন্স রুমে চলে এলেন। তিনি বুঝে গিয়েছিলেন অবনী নিশ্চয়ই সব জানতে পেরেছে। তিনি যখন রুমের বাইরে পৌঁছালেন, অবনী আর নীল তার সামনে দাঁড়িয়েছিল। অফিসের বাকি কর্মীরাও চক্র তৈরি করে গায়ত্রী দেবীকে দেখতে লাগল। সবাই কাজে ফিরে যাও, তিনি কঠোর গলায় বললেন। অবতার কোম্পানির চেয়ারম্যান এখনই আসছেন, তার আগে যেন সবকিছু স্বাভাবিক লাগে। গায়ত্রী দেবীর নির্দেশ শুনে সবাই নিজেদের কাজে লেগে গেল। তিনি নীল আর অবনীর কাছে এসে বললেন, এখানে কি নাটক চলছে নীল? অবনী বলল, আমার ডিজাইন চুরি করেছে। স্টার গ্রুপের চেয়ারম্যান আমার ডিজাইনটাই সিলেক্ট করেছেন, তাহলে নীল কিভাবে আমার ডিজাইন নিজের বলে দাবি করে? আমার জায়গায় সে কিভাবে ডিজাইন ডিরেক্টর হলো? আমি এই সত্যটা অভিনবজিকে বলবই।
গায়ত্রী দেবী অবনীর কথা শুনে রেগে উঠলেন। তিনি অবনীর হাত জোরে চেপে ধরে অফিসের বাইরে টেনে নিয়ে গেলেন। নীল আর সানায়া অবনীর এই অবস্থা দেখে মজা পেতে লাগল। গায়ত্রী দেবী ঠান্ডা গলায় বললেন, আমি বললাম না অবতার কোম্পানির চেয়ারম্যানের সামনে আমার কোনো ঝামেলা চাই না। তুমি যদি তোমার আবেগ কন্ট্রোল করতে না পারো তাহলে এখান থেকে চলে যাও। যেভাবে তোমার স্বামী বিনা পরিশ্রমে খায় তুমিও তাই করো। তোমার ডিজাইনের বদলে তোমাকে বেতন আর বোনাস বিনা কাজে দিয়ে দেব, কিন্তু তুমি আমার কোম্পানির মুখ নও। চলে যাও এখান থেকে। এই কথা বলেই গায়ত্রী দেবী জোরে অবনীকে ধাক্কা দিলেন। অবনী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। অফিসের সবাই এই দৃশ্যটা দেখছিল। নীল আর সানায়া এমন হাসছিল যেন লটারিতে জিতেছে। কিন্তু অবনী মাটিতে পড়ার আগেই গৌতম তাকে ধরে ফেলে এবং রাগে গায়ত্রী দেবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। গৌতম অবনীর চোখে জল আর লজ্জা দেখে আগুনের মতো ক্রুদ্ধ হয়ে ওঠে। তার ইচ্ছে হলে এখনই সে আগরওয়াল গ্রুপের পুরো বিল্ডিং মাটির সঙ্গে মিশিয়ে দিত, কিন্তু গায়ত্রী দেবীর অহংকারের সঙ্গে কিছু করার আগেই অবনী গৌতমকে থামিয়ে বলে, আমাকে এখনই বাড়ি নিয়ে চলো, মাথাটা ব্যথা করছে। গৌতম যদিও গায়ত্রী দেবীকে শিক্ষা না দিয়ে যেতে চায়নি, তবুও অবনীর কষ্ট তার পক্ষে দেখা যাচ্ছিল না। সে অবনীকে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যায়। যাওয়ার সময় সে গায়ত্রী দেবী ও নীলের মুখে এক রকমের স্বস্তির হাসি দেখে আর মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবে আজ অবনীকে সবার সামনে অপমান করা হলো, ঠিক তেমনই অপমান আমি গায়ত্রী দেবী আর নীল দুজনেরই করব। গাড়ি চালাতে চালাতে গৌতম অবনীর ছড়িয়ে পড়া চুলের ফাঁকে তার চোখের জল লক্ষ্য করে। অবনী, কি হয়েছে? দাদি এমন কেন করলেন? দাদিশা শব্দটা শুনেই অবনী হাউমাউ করে কেঁদে ওঠে। দাদিশা আমার তৈরি করা ডিজাইনটা আজ নীলকে দিয়ে দিলেন। আমি আজ নিজের চোখে দেখলাম যে ডিজাইনটা সিলেক্ট হয়েছে ওটা আমার, আর এখনও ডিজাইনটার উপর আমার নামের জায়গায় নীলের নাম লেখা ছিল। কিন্তু যখন আমি দাদির কাছে এই বিষয়ে জানতে চাইলাম, তিনি উল্টে আমাকে হুমকি দিলেন। আমি কখনো ভাবিনি যে দাদি এমন নিচু কাজ করবেন। কে এই সবের পেছনে দাদিশার হাত আছে? আর নীল কি তার আড়ালে এইসব করছে? গৌতমের রাগ চরমে উঠেছিল। সে ঠিক তখনই অভিনবকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে থামিয়ে দেয়। অন্যদিকে অবনী চায়নি গীতা আর অনিল এই কথা জেনে চিন্তা করুক। এই ভেবে সে চোখের জল মুছে নেয় আর দুজনে একসঙ্গে বাড়ির ভেতরে ঢোকে। গৌতম, মা বাবা যেন কিছু টের না পায়। ঠিক আছে, তোমার মতোই হবে। তুমি যাও রান্নাঘরে, আমি একটু একা থাকতে চাই। গৌতম অবনীর ক্লান্ত চোখের দিকে তাকায় আর তারপর রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে পৌঁছেই সে অভিনব গুপ্তাকে ফোন করে। জি স্যার, কেমন মনে করলেন? আজ কি আপনার গায়ত্রী দেবীর সঙ্গে কোনো প্রজেক্ট নিয়ে মিটিং হয়েছিল? হ্যাঁ স্যার, আমি সেখান থেকেই এখন ফিরলাম। আমাদের নতুন শপিং মলের প্রজেক্ট নিয়ে মিটিং ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওদের পরিবারেরই কেউ একজন নীলের ডিজাইন সিলেক্ট হয়েছে। আমি নিজে সেই ডিজাইন দেখেছি, অসাধারণ কাজ। ওই ডিজাইন অনুযায়ী মল তৈরি হলে যোধপুরে আলোড়ন পড়ে যাবে। অভিনব হাসি মুখে কথাটা শেষ করল, কিন্তু অন্য প্রান্তে গৌতমের কোনো উত্তর আসলো না। ফোনের নীরবতায় অভিনবের শরীর ঘামে ভিজে গেল। স্যার, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? গৌতম কঠিন গলায় বলল, মিস্টার অভিনব, আপনি এত অবহেলা কিভাবে করতে পারলেন? টেস্ট ডিজাইনে নীল আগারওয়ালের নাম লেখা আছে। ওটা আমার স্ত্রী অবনী তৈরি করেছে। ও সরি স্যার, আমার এ ব্যাপারে কোনো ধারণা ছিল না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এখনই গায়ত্রী দেবী ও নীল আগারওয়ালের সঙ্গে কথা বলবো। গায়ত্রী দেবী আর নীলের জন্যই আজ আমার স্ত্রীর চোখে জল। আমি এই অবহেলা কোনোভাবেই সহ্য করব না। ওদের পাশাপাশি যারা যারা এতে জড়িত তাদের সবাইকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করুন। জি স্যার, চিন্তা করবেন না, এরা কেউই আর বাঁচবে না। ঠিক তাই হওয়া উচিত। এখন কি করতে হবে আমি আপনাকে কাল সকালে ফোন করে জানাবো। জি স্যার। এই কথা শুনে গৌতম ফোন কেটে দেয় আর জানালার বাইরে তাকিয়ে থাকে রাগে ফুঁসতে ফুঁসতে। তার চোখে তখন আগুনের প্রতিশোধের আগুন জ্বলছিল।
গায়ত্রী দেবী, এখন দেখো আমি কি করি। এখন আর সহ্য হবে না তোমার ইচ্ছে মতো চলা। অবনীর চোখে যে জল এসেছে তার দাম তোমাকে দিতেই হবে। দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে গীতার অনিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অবনীর চোখে তখনও ঘুমের নামগন্ধ ছিল না। গৌতমও তাকে অস্থির দেখে ঘুমোতে পারছিল না। কষ্টে সষ্টে রাত কাটানোর পর সকালে গৌতম অবনীকে অফিসে নামিয়ে দিয়ে চলে গেল। এর আগেও গৌতম বহুবার অবনীকে আগরওয়াল গ্রুপে নামিয়ে দিয়েছে, কিন্তু আজ তার আসার কারণটা ছিল অন্য। সকালে ঘুম থেকে উঠেই সে অভিনবকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিল, যে পরিকল্পনা অনুযায়ী আজ আগরওয়াল গ্রুপে সবকিছু ঘটতে যাচ্ছিল। অফিসে এসে গৌতম গাড়িটা পার্কিংয়ে রাখল আর একদৃষ্টে বিল্ডিংটার দিকে লাকিয়ে রইল। অবনী তখন পার্কিংয়ের পাশে রাখা একটা টেবিলের দিকে গেল, যেখানে 40-45 বছরের এক বুড়ো বসেছিল। এর আগেই গৌতম গাড়ি থেকে নেমে অবনীর কাছে যেতে পারত। তার ফোন বেজে উঠল। স্ক্রিনে অভিনব গুপ্তার নাম দেখে সে কল রিসিভ করল আর অবনীর দিকে তাকিয়ে রইল। স্যার, অফিস পৌঁছে গেছি। আপনার বলা নাটক শুরু হতে আর বেশি দেরি নেই। অভিনব, খেয়াল রেখো কারো যেন আমার উপর সন্দেহ না হয়। স্যার, আপনার বলা প্রতিটা কথা আমি ভালো করে বুঝে নিয়েছি। ট্রাস্ট মি, আই উইল নট লেট ইউ ডাউন। গুড। এরপর গৌতম সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল আর গাড়ি থেকে নেমে অবনীর দিকে তাকিয়ে রইল। অবনীর মুখে তখনও গায়ত্রী দেবীর ভয় স্পষ্ট ছিল। গৌতম বলল, অবনী, দাদিশার কথা বেশি ভেব না। সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না। দেখো, দাদিশা তোমাকে ছাড়া ওই কন্ট্রাক্ট সাইন করতে পারবে না। তুমি এই প্রজেক্টের অংশ না হলে আগরওয়াল গ্রুপও অবতার গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করতে পারবে না। গৌতমের কথাগুলো অবনী তেমন গুরুত্ব দিল না। এর আগে সে কিছু বলার আগেই সামনে থেকে নীল আসতে দেখা গেল। নীল এসে অবনীর দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকালো। ও, গতকালের কাণ্ডের পরও আজ তুমি অফিসে চলে এসেছ, তাও আবার ওই লুজারের সঙ্গে। কি দেখছ? নিজের বসের সামনে এত অহংকারে দাঁড়িয়ে থেকো না। বস তুমি? নিজের মুখ আয়নায় দেখেছ কোনোদিন? বেশি কথা বলো না। এখনো কন্ট্রাক্ট সাইন হয়নি, তাই বেশি ভেসে বেরিও না, নাহলে মুখ থোপড়ে পড়বে। এ কথা শুনে নীল চশমা খুলে গৌতমের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। এই যে এসেছে আমার বোনকে ন্যায় দিতে তার অকর্মা স্বামী। নীল বলল, তোমার কথায় ভয় লাগছে। তুমি জানো আমাকে। চিন্তা করো না, কন্ট্রাক্ট তো সাইন হবেই, তাকে কেউ থামাতে পারবে না। চেয়ারম্যান আসছেন, সব ফর্ম্যালিটি হয়ে যাবে। এ কথা বলে সে অবনীর দিকে তাকিয়ে হেসে বলল, তোমার ডিজাইনের জন্য থ্যাংক ইউ। এ কথা শোনা মাত্র গৌতমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নীলের কলার ধুয়ে ফেলল। অবনী সঙ্গে সঙ্গে গৌতমকে পিছিয়ে দিল। সে জানত নীল কত বড় গুন্ডা। নীল পিছিয়ে এসে নীলের জামা ঠিক করল আর হেসে অফিসের ভেতরে ঢুকে গেল। গৌতম একদৃষ্টে তাকিয়ে রইল তার পিছু পিছু। আর কিছুক্ষণের মধ্যে অবনীর সঙ্গে সেও ভিতরে ঢুকে গেল। আগরওয়াল গ্রুপের ভেতরে ঢুকেই গৌতম ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ল আর অবনী কনফারেন্স রুমের দিকে রওনা দিল, যেখানে আজ নীলের কন্ট্রাক্ট সাইন হতে যাচ্ছিল। কন্ট্রাক্ট সাইন হওয়ার আনন্দ গায়ত্রী দেবীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। কনফারেন্স রুমে ঢুকেই অবনী দেখল গায়ত্রী দেবী আর নীল তার ডিজাইনটা টেবিলের ওপর রেখে অভিনব গুপ্তার জন্য অপেক্ষা করছে। টেবিলের চারপাশে অফিসের আরও অনেকে বসেছিল, কিন্তু আজ অবনীকে বসার অনুমতিও দেওয়া হয়নি। সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে রইল। কনফারেন্স রুমের দরজা দিয়ে অভিনবের সেক্রেটারি ভেতরে এলো। সে মনোযোগ দিয়ে টেবিলে রাখা ডিজাইন দেখতে লাগল। সেক্রেটারিকে দেখেই গায়ত্রী দেবীর মনে অনেক প্রশ্ন জেগে উঠল। অল্প সময়ের মধ্যেই সেক্রেটারি হাতে ধরা ফাইলটি টেবিলে রাখল এবং চেয়ারে বসে পড়ল। অভিনব স্যার এলেন না এখনো? ওনার জায়গায় আপনি কন্ট্রাক্টের জন্য? আমি শুধু এটা জানাতে এসছি যে মিস্টার নীলের সঙ্গে অবতার ডিল বাতিল করছে। সেক্রেটারির কথা শুনে নীল আর গায়ত্রী দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। অবনীয় হতভম্ব হয়ে চারপাশে তাকাতে লাগল। আপনার নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে। আজ তো মিস্টার নীলের সঙ্গে কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল। না, আমাকে কোনো ভুল বোঝাবুঝি হয়নি।
এটা চেয়ারম্যান স্যারেরই অর্ডার। নীলের মুখ রাগে লাল হয়ে উঠল। সে নিজেকে সামলাতে পারল না এবং হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কি, চেয়ারম্যান স্যারের অর্ডার? নাকি তুমি নিজের মন গড়া কথা বলছো? আমাকে এই স্যারের সঙ্গে কথা বলতে হবে। চুপ করো নীল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? গায়ত্রী দেবী রাগে নীলকে বকুনি দিয়ে আবার চেয়ারে বসিয়ে দিলেন। সেক্রেটারির রাগ ভরা মুখ দেখে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে গেলেন। আই এম সরি, আসলে মিস্টার নীল হয়তো এতটা বুদ্ধি নেই, তার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। কিন্তু হঠাৎ এই কন্ট্রাক্ট না করার সিদ্ধান্ত? গায়ত্রী দেবী কথা শেষ করার আগেই সেক্রেটারি তার কথা কেটে দিল এবং নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি এখানে শুধু এটা জানাতে এসেছি যে আভাতার গ্রুপ এখন থেকে মিস্টার নীলের সঙ্গে কাজ করবে না। কিন্তু আমার তো গতকালই চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা হয়েছিল, তিনি আমার ডিজাইন খুব পছন্দ করেছিলেন। হঠাৎ এক রাতে তিনি কি করে সিদ্ধান্ত পাল্টাতে পারেন? আপনার ডিজাইন যদি সত্যি আপনি নিজে বানিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এটা জানবেন মিস্টার নীল। বলতে বলতে সেক্রেটারি টেবিল থেকে ফাইল তুলে নীলের দিকে এগিয়ে দিল। ফাইল খুলতেই নীলের গলা শুকিয়ে গেল। আমরা আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি। আপনি তো আপনার কলেজের পড়াশোনায় শেষ করেননি, মাঝপথেই ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে ডিজাইনারের ডিগ্রি পেলেন কোথা থেকে? তার উপর আপনি যত ডিজাইন এখন পর্যন্ত বানিয়েছেন সবই আমরা দেখেছি, একটিও এমন ছিল না যা দেখে আপনাকে কাজ দেওয়া যায়। তাহলে হঠাৎ কি হলো যে আপনি এত ভালো ডিজাইন বানিয়ে ফেললেন? দয়া করে এক্সপ্লেন টু মি। সেক্রেটারির কথা শুনে নীল আর গায়ত্রী দেবী দুজনেই লজ্জায় মাথা নিচু করে একজন আরেকজনের দিকে তাকালো। গায়ত্রী দেবী কল্পনাও করেননি তার মিথ্যা এত দ্রুত ধরা পড়বে। সেক্রেটারির চোখে এখনো রাগ ভরা। আপনারা যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিকেই একসাথে লুটছেন। আপনাদের লজ্জা করা উচিত। এই কাণ্ডগুলোর কারণে আপনাদের জেলও হতে পারে, এই ধারণা আছে তো? বক্তব্য শেষ করে সেক্রেটারি কনফারেন্স রুমে বসে থাকা সবাইয়ের দিকে একবার তাকালো এবং পরের মুহূর্তেই দরজা দিয়ে বাইরে চলে গেল। সেক্রেটারি চলে যেতেই কনফারেন্স রুমে নিস্তব্ধতা নেমে এলো। গায়ত্রী দেবী আর নীল কারোর চোখের দিকে তাকাতে পারছিলেন না। অন্যদিকে অবনী নিজের কানে বিশ্বাসই করতে পারছিল না। তার কানে তখনও বাজছিল কিছুক্ষণ আগেই গৌতমের বলা কথা। সবাইয়ের দৃষ্টি ছিল নীল আর গায়ত্রী দেবীর ওপর। তাদের দেখে সবাই একে অপরের কানে কানে ফিসফিস করতে লাগল। তারপর কিছুক্ষণের মধ্যেই সবাই একে একে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। অবনী এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেও অন্যদের সঙ্গে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নীল নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, আর গায়ত্রী দেবীও হতভাগ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত এটা কিভাবে হলো? এক রাতের মধ্যে চেয়ারম্যানের মনোভাব এভাবে কিভাবে বদলে গেল? নিশ্চয়ই এর পেছনে কারো না কারো হাত আছে। হ্যাঁ, আর আমি জানি সে কে। এ কথা বলেই নীল রাগে গেটের বাইরে বেরিয়ে গেল। তার রাগে ফেটে পড়া মুখ দেখে গায়ত্রী দেবী তাকে থামাতে পিছনে পিছনে গেলেন। অন্যদিকে অবনীর চোখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সেই খবরটা জানাতে গৌতমের কাছে ওয়েটিং রুমে চলে গেল। গৌতম অবনীর খুশিতে ভরা মুখ দেখেই সব বুঝে গেল। গৌতম, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি যেমন বলেছিলে ঠিক তেমনটাই ঘটেছে। অবনী আরও কিছু বলতে যাচ্ছিল, এর আগেই নীল সেখানে পৌঁছে গেল। তাদের দুজনকে হেসে কথা বলতে দেখে নীল বলল, আচ্ছা, এটা তুমি করেছ? হ্যাঁ, তোমার আমার সাফল্য সহ্য হয়নি তো? অবনী, তোমার মাথা ঠিক আছে তো? তুমি আমার ডিজাইন চুরি করেছ, ধোঁকা দিয়ে ওটার উপর নিজের নাম লিখেছ, আর এখন যখন সব সত্যি সবাই এর সামনে এসেছে তুমি উল্টো আমাকেই জবাবদেহি করতে বলছো। বলো তো, রাতারাতি এমন কি করেছ তুমি? নাকি প্রজেক্টটা পেতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে সমঝোতা করে ফেলেছ? এই কথা বলতে বলতেই নীল অবনীর দিকে আগাতে লাগল, কিন্তু গৌতম তখনই রাগে তার কাঁধে হাত রেখে বলল, যথেষ্ট হয়েছে। এরপর আরেকটাও শব্দ নিজের নোংরা মুখ থেকে আমার স্ত্রীর বিরুদ্ধে বের করিস না, না হলে আমি তোর সঙ্গে কি করব তুই ভাবতেও পারবি না। নীল বলল, কি করবি? মারবি? তোর মতো লোকদের তো আমি পকেটে নিয়ে ঘুরি। নিজের বউকে ঠিকমতো সামলাতে পারিস না আর আমায় ধমকি দিচ্ছিস? কে জানে কাদের সঙ্গে ও মুখ কালো করছে।
কালই হয়তো চেয়ারম্যানের কাছে গিয়েছিল নিজের সৌন্দর্যের জাদু দেখাতে, তাই তো রাতারাতি আমাকে কন্ট্রাক্ট দেওয়ার সিদ্ধান্ত বদলে গেল। গৌতম তখন রাগে আগুন হয়ে গেল। সে আর কিছু না ভেবে নীলের মুখে একটা প্রচণ্ড ঘুষি মারল। নীল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল আর তার নাক থেকে রক্ত পড়তে শুরু করল। এই সাহস তোর! নীল নিজের নাক মুছে গৌতমকে মারতে আবার এগিয়ে এলো, কিন্তু গৌতম তখনই শক্ত করে তার কলার চেপে ধরে বলল, এরপর একটা কথাও বলার আগে ভেবে নিস, না হলে তোর অবস্থা এর চেয়েও খারাপ হবে। অবনী প্রথমবার গৌতমকে এত রেগে যেতে দেখেছিল। সে তৎক্ষণাৎ গৌতমের হাত ধরে বলল, গৌতম ছেড়ে দাও, এমন মানুষের সঙ্গে বিতর্ক মানে নিজেকে নোংরা করা। চলো চলে যাই এখান থেকে। এই বলে অবনী গৌতমকে নিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু তাদের এভাবে ঝগড়া করতে দেখে অফিসের সবাই নতুন আলোচনার বিষয় পেয়ে গেল। সবাই আবার কানে কানে ফিসফিস করতে লাগল। কিন্তু নীল সব কথা উপেক্ষা করে অবনী আর গৌতমকে দেখছিল। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে। গার্ডরা, ওদের দুজনকে বের করে দাও, আর আজকের পর ওরা যেন এখানে দেখা না দেয়। এই বলে নীল রাগে নিজের কেবিনের দিকে যেতে লাগল। কিন্তু হঠাৎ কেউ তার মুখে একটা প্রচণ্ড চড় মারল। চড়টা এত জোরে ছিল যে কয়েক সেকেন্ডের জন্য নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন সে ঘুরে দেখল, তার সামনে গায়ত্রী দেবী দাঁড়িয়ে আছেন। দাদিশা, কি হলো? গায়ত্রী দেবীর মুখ রাগে পুরো লাল হয়ে গিয়েছিল। তাকে দেখে চারপাশের লোকজন তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। চুপ, একদম চুপ। এত কিছু ঘটার পরও তোমার পেট ভরেনি? এখন অফিসের লোকজনের সামনে তামাশা করছো? তোমার মগজ কি ঘাস খেতে গেছে? সরি দাদিশা, আমি রেগে গিয়েছিলাম, কারণ সব যেটা করেছে আমি নিজেই তার হদিস বার করব। তাই তুমি চুপ করো, আর কিছু করবে না। আমি নিজেই চেয়ারম্যানের কাছে যাচ্ছি। গায়ত্রী দেবী অবতার গ্রুপের জন্য বেরিয়ে গেলেন। নীল নিজের গালে হাত রেখে অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। অন্যদিকে অবনী ও গৌতম গাড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিল। অবনী মনে মনে খুশিও ছিল, কিন্তু কোথাও না কোথাও গৌতমকে রাগে দেখে একটু অবাকও হয়েছিল। অবনী বলল, থ্যাংক ইউ নীল থেকে আমাকে। অবনী, আমি তোমার স্বামী। কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, আমি তাকে ছেড়ে দেব না, সে নীলই কেন না হোক। এই কথা শুনে অবনীর মুখে হাসি ফুটে উঠল। অবনী জিজ্ঞেস করল, একটা কথা বলো, যখন আমরা বিল্ডিংয়ের ভিতরে যাচ্ছিলাম তখন তুমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলে যে আজ দাদিশা সত্যিটা সবার সামনে আসবে, আর আজ সত্যিটা সত্যি সবার সামনে চলে এলো। আমি বুঝতে পারছি না, কি তুমি কি আগেই সব জানতে? এই কথা শুনে গৌতম এক মুহূর্তের জন্য চমকে উঠল। আমার কিভাবে জানা থাকবে? হ্যাঁ, আমি শুধু নিশ্চিত ছিলাম যে এত বড় কোম্পানিতে কেউ এত সহজে হেরাফেরি করতে পারে না, আর সত্যিটা সবার সামনে আসা থেকে কে বা আটকাতে পারে। অবনী বলল, হ্যাঁ ঠিক বলেছ। দুজনে কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে গায়ত্রী দেবী কন্ট্রাক্ট না পাওয়ার কারণ জানতে অভিনব গুপ্তর অফিসে পৌঁছে গিয়েছিলেন। গায়ত্রী দেবীকে সামনে দেখেই অভিনব সব কিছু বুঝে ফেলেছিল। বলুন গায়ত্রীজি। গায়ত্রী বললেন, আমি বুঝতে পারছি না আপনি কন্ট্রাক্ট বাতিল কেন করেছেন। নীলের ডিজাইনে কোনো ত্রুটি নেই, আমি নিজেই সেটা চেক করেছি। আপনি যদি এই প্রজেক্টটা ফিরিয়ে দেন তাহলে শুধু আগারওয়াল গ্রুপের নয়, আপনার কোম্পানিরও ক্ষতি হবে। এমন ডিজাইন আর কেউ দিতে পারবে না। ট্রাস্ট মি। ট্রাস্ট ইউ। আর কত মিথ্যে বলবেন আপনি গায়ত্রী দেবী? এই কথা বলে অভিনব টেবিলের উপর ফাইলটা রেখে চেয়ারে হেলান নিয়ে বসল আর গায়ত্রী দেবীর চোখের দিকে তাকিয়ে বলল, আপনার লজ্জা করা উচিত। এত কিছু করার পরও আপনি আমাকে বোঝাতে এসেছেন। কমপক্ষে আপনার বয়সের তো মর্যাদা রাখা উচিত ছিল। অভিনবর কথা শুনে গায়ত্রী দেবী চুপ হয়ে গেলেন। আজ প্রথমবার অবতারের ইতিহাসে তিনি এমন অপমানিত হয়েছেন। অভিনব চেয়ার থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ছেড়ে দেব না। এই ভুলের শাস্তি আপনি নিশ্চয়ই পাবেন।
অভিনবর মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ গায়ত্রী দেবীর ভেতরটা কাঁপিয়ে দিল। এদিকে নীল কেবিনের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। গায়ত্রী দেবী কিছু বলার আগেই নীল বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়ল। নীলের হঠাৎ ঢুকে পড়ায় অভিনবর মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তার আগেই গায়ত্রী দেবী গভীর শ্বাস নিয়ে বলল, অভিনবজি, আমি জানি না কে আপনাকে আমার বিরুদ্ধে এসব বলেছে। এই ডিজাইনটা নীলই করেছে, এই কথার গ্যারান্টি আমি দিচ্ছি। গ্যারান্টি? তাও এই রঙিন মেজাজের মানুষের? গায়ত্রী দেবী, আপনি নিশ্চয়ই মজা করছেন। দয়া করে, আমি আপনার চেয়ে অনেক আগে থেকেই এই ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি। আমি মানুষের যোগ্যতা চিনতে পারি। আজ আপনি কারো কথায় প্রভাবিত হয়ে আমার কথাই বিশ্বাস করছেন না? অভিনব কঠিন স্বরে বলল, আপনি কি ভাবছেন গায়ত্রী দেবী, আমি এখানে শুধু সময় কাটাতে আসি? আমি জানি একটা প্রোডাক্টের ডিজাইন তৈরি করতে কত পরিশ্রম লাগে। ডিজাইনারকে পুরো প্রক্রিয়া মেনে চলতে হয়, কিন্তু মিস্টার নীল সেটা করতে পারেন না, কারণ আমি ওর আগের কাজও দেখেছি। এই কথা বলতে বলতে অভিনব গায়ত্রীর চোখে চোখ রেখে তাকিয়ে রইল। এখন আমার কথা কান খুলে শুনুন, সে বলল, আমাকে তাড়াতাড়ি সেই ব্যক্তির নাম জানতে হবে যিনি এই ডিজাইন বানিয়েছেন, না হলে ফল কি হবে আপনি ভালোই জানেন। যদি চান যে অবতারে আপনার নাম আগের মতোই থাকুক, তাহলে নিজের কাজে মন দিন, কারণ এই কোম্পানির আসল মালিক মিস্টার রাঠোরের কানে এই খবর পৌঁছে গেছে। এই কথা শুনে গায়ত্রী দেবীর পায়ের তলা মাটি সরে গেল। নীল অবাক হয়ে অভিনবর দিকে তাকিয়ে রইল। আউট! তার আগেই যে আমাকে গার্ড ডাকতে হবে। এই কোম্পানি থেকে বেরিয়ে যাও, আর যদি সম্ভব হয় তাহলে কয়েকদিন আমার সামনে তোমার মুখটাও যেন না দেখি। গায়ত্রী দেবী পরের মুহূর্তেই কেবিন থেকে বেরিয়ে গেলেন। তার রাগের পাড়া চড়ে গিয়েছিল। অফিসে উপস্থিত সবাই গায়ত্রী দেবী ও নীলকে যেতে দেখছিল। অবতার অফিস থেকে বেরিয়েই গায়ত্রী দেবীর মনে একটা অদ্ভুত ঝড় বইছিল। নীল আগে কখনো তাকে এত রেগে যেতে দেখেনি। দাদিশা, ছেড়ে দিন না, এখন এমন একটা ফালতু লোকের কথা নিয়ে কেন ভাবছেন? আমিও আর এই কোম্পানিতে কাজ করতে চাই না। চুপ! তুমি যদি একটা কথাও বলো তাহলে... দাদিশা, আমি তো শুধু এটা বলছিলাম, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পুরো শহরে আমার নাম খারাপ করে ফেলেছ, তারপরও আমার সামনে দাঁড়িয়ে নিজেকে সাফাই দিচ্ছ। কিন্তু দাদিশা, আমার তো এটা বুঝে আসে না। সনায়ার বিয়েতেও রাঠোর পরিবার ঝামেলা করেছিল, আর এখন এখানেও হঠাৎ রাঠোর পরিবার আবার এসে পড়েছে। আমাদের পেছনে এভাবে কেন লেগেছে? কোথাও এমন তো নয় যে এই অবনী ওদের কানে আমাদের বিরুদ্ধে কিছু বলছে? আমি ভাবতেও পারিনি সে এমন বড় খেলা খেলবে। বিষয়টা আরও বিগড়ে যাওয়ার আগে এবং আমরা আরও বড় বিপদে পড়ে যাওয়ার আগে ওর কাছ থেকে অবনী ডিজাইনটা ফিরিয়ে দাও। কিন্তু দাদিশা, তারপর তো অবনী ডিজাইন ডিরেক্টর হয়ে যাবে আর আমাদের মাথার ওপর বসে নাচবে। বোঝার চেষ্টা করো, যদি ওই চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে একটা পদক্ষেপও নেয় তাহলে আমরা 1 মিনিটে শেষ হয়ে যাব। রাস্তার ধারে এসে দাঁড়াতে হবে। তাই ফোন করো আর অবনীকে এই মুহূর্তে অবতার অফিসে আসতে বলো। এই কথা শুনে নীল অনিচ্ছা সত্ত্বেও মোবাইল বের করে অবনীর নাম্বার ডায়াল করল আর গায়ত্রী দেবীর দিকে তাকালো। ওদিকে গৌতম আর অবনী ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছিল, কিন্তু ভেতরে ঢোকার আগেই অবনী দেখল মোবাইলে স্ক্রিনে নীলের নাম ভেসে উঠেছে। গৌতম সঙ্গে সঙ্গে অবনীর কাছ থেকে মোবাইলটা নিয়ে বলল, হ্যালো, অবনীকে ফোন দাও, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। গৌতম বলল, ওর মুড খুব খারাপ, পরে ফোন করো। যদি কিছু জরুরি কথা থাকে তুমি আমাকেও বলতে পারো। এ কথা বলেই গৌতম হাসল আর অবনের দিকে তাকালো। ওপাশ থেকে নীল গর্জে উঠল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি ফাটিচার? তোর সঙ্গে আমি কথা বলবো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। গৌতম সঙ্গে সঙ্গে কল কেটে দিল। এ দেখে অবনী বিস্মিত হয়ে গেল। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দাদিশা এখানে আসবেন, তাই তৈরি হয়ে যাও ওনার সঙ্গে দেখা করার জন্য। দাদিশা এখানে কেন আসবেন? অফকোর্স তোমার কাছে ক্ষমা চাইতে। আমার কাছে ক্ষমা চাইতে? স্বপ্নেও ও কাউকে ক্ষমা চায় না, কিন্তু এইবার বিষয়টা খুব বড়। এ কথা শুনে অবনী গৌতমের দিকে তাকালো। দুজনেই হেসে ফেলল আর পরের মুহূর্তেই বাড়ির ভেতরে ঢুকে গেল। কিন্তু নীল ও গায়ত্রী দেবী এখনও অবতার অফিসের বাইরেই দাঁড়িয়েছিলেন।
এই ফাটিচার ঘর জামাইয়ের এত সাহস, আমার ফোন কেটে দিল। এখন তোর সুযোগ এসছে। অবনী আর ওই ফাটিচার গৌতমের সঙ্গে আমি নিজেই গিয়ে কথা বলবো, চলো। দাদিসার কথা শুনে নীল মুখ বাঁকিয়ে গাড়ি বের করল আর অবনীর বাড়ির দিকে চলল। পুরো রাস্তা জুড়ে গায়ত্রী দেবীর চোখে রাগের আগুন জ্বলছিল, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত। দেখতে দেখতে তারা অবনীর বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই গায়ত্রী দেবী নীলকে ডোরবেল বাজাতে ইশারা করলেন। নীল রাগে ডোরবেলের বোতাম চাপল। ভেতরে গৌতম ডোরবেলের শব্দ শুনে দরজা খুলতে এলো। দরজা খুলে গৌতম যখন গায়ত্রী দেবী ও নীলকে দেখল, সে হেসে ফেলল। ওয়েলকাম। গায়ত্রী দেবী রাগে জ্বলতে থাকা চোখে তার দিকে তাকালেন। দরজা খুলতেই গৌতম দেখল নীল আর গায়ত্রী দেবী সামনে দাঁড়িয়ে আছে। তার ধারণা একদম ঠিক ছিল। নীল গৌতমকে দেখেই চোখ ঘুরিয়ে নিল। এটা দেখে গৌতম মৃদু হেসে উঠল। স্বাগতম দাদিসা। গায়ত্রী দেবী কঠোর স্বরে বললেন, এই নাটক বন্ধ করো আর চুপচাপ গিয়ে অবনীকে ডাকো। দুঃখিত দাদিসা, অবনীর মুড খুব খারাপ। আপনি তো জানেন অফিসে কি হয়েছে। ভালো হবে আপনি এখান থেকে চলে যান। গৌতম বলল, মনে হয় তোমার অনেক ডানা বেরিয়েছে। আমাকে বেরিয়ে যেতে বলছো? সরো সামনে থেকে। বাড়িতে কেউ তো থাকবে। অনিল কোথায়? আর তার স্ত্রী গীতা? সবাইয়েরই কি মোট খারাপ? এই বলতে বলতে গায়ত্রী দেবী ভেতরের দিকে এগোতে লাগলেন, কিন্তু গৌতম তখনও তাদের পথ আটকে দাঁড়িয়েছিল। গায়ত্রী দেবী রাগে মুখ থেকে চশমা খুলে ফেললেন, কিন্তু তিনি কিছু বলার আগেই গীতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। গায়ত্রী দেবীকে সামনে দেখে তার মুখে ঘাম এসে গেল। আরে বাসাব, আসুন না, ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তোমার এই যোগ্য জামাইটা সামনে থেকে সরে দাঁড়ালে তারপর তো আমি ভেতরে আসব। এই কথা শুনে গৌতম গেট থেকে একপাশে চলে গেল। গীতার রাগ ভরে তাকে চোখ দেখালো। গৌতম সরে যেতেই গায়ত্রী দেবী আর নীল ভেতরে এসে বিরক্ত মুখে বসে পড়ল। গীতা মিষ্টি হেসে বলল, মাসাব, যদি কোনো দরকার থাকতো আপনি আমাকে জানালে আমি নিজেই চলে আসতাম আপনার কাছে। গীতা নিজের কাজে লেগে গিয়েছিল। উনি গায়ত্রী দেবীর মনে জায়গা বানানোর একটা সুযোগও হাত থেকে ছাড়তেন না। গায়ত্রী দেবী তার কথা শুনতে শুনতে সোফায় গিয়ে আরামে বসলেন। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই, তাড়াতাড়ি তোমার মেয়েকে ডাকো, আমার ওর সঙ্গে কথা আছে, তিনি দৃঢ়ভাবে বললেন। গীতা সঙ্গে সঙ্গে অবনীকে ডাকতে তার ঘরের দিকে চলে গেল। এই সময় অনিলও হলে এসে পড়েছিল। গায়ত্রী দেবীকে দেখে সে গৌতমকে ইশারা করল জল আনতে। গৌতম নীলের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। নীল আর গায়ত্রী দেবী তখনও একে অপরের দিকে বিরক্ত মুখে তাকিয়েছিল। দাদিসা, জল? গৌতম বলল, রেখে দাও টেবিলে। অবনী কোথায়? এমন কি হয়েছে যে তার মুড এত খারাপ? গায়ত্রী দেবী বিরক্ত হয়ে কিছু বলার আগে অবনী সামনে এসে দাঁড়াল। দাদিসা, বলুন কি কাজ? অবনী, আমার তোমার সাহায্য দরকার। যদিও আমি মরে গেলেও কখনো তোমার কাছে সাহায্য চাইতাম না, কিন্তু কি করব? কিছু লোক যোধপুরে এত নাম করা যে তাদের কারণেই আমাকে এখানে আসতে হয়েছে। গায়ত্রী দেবী কথা শেষ করে নীলের দিকে তাকালেন। আমার সাহায্য মানে? আমি বুঝলাম না। অবনী বলল, আমি এক্ষুনি অবতার গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি এবং তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শুনতেও রাজি হয়নি। তবে শুনেছি এখন অবতার গ্রুপ রাঠোর পরিবারের মালিকানায় গেছে। তাই তুমি আমার পক্ষ থেকে মিস্টার রাঠোরের সঙ্গে গিয়ে কথা বলো। এই কথা শুনে গীতা আর অনিল বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। অবনীয় পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না। আমি কিভাবে কথা বলবো? আমি তো রাঠোর পরিবারের কাউকেই চিনি না, আর আপনাকে আমি আগেই সেই পার্টিতেই ব্যাপারে বলেছিলাম। আমার এতে কিছু আসে যায় না তুমি তাদের চিনো কি না। এই সমস্যা তোমার তৈরি ডিজাইন থেকেই শুরু হয়েছে, তাই এর সমাধানও তোমাতেই করতে হবে। কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যদি সমাধান না হয় তাহলে ধরে নিও আমার তোমাদের পরিবারের সঙ্গে থাকা শেষ সম্পর্কটাও ভেঙে গেল।
এই বলে গায়ত্রী দেবী অনিল আর গীতার দিকে তাকালেন। অনিল, যদি তোমার মেয়ের ছোট্ট মস্তিষ্কে এই কথা না ঢোকে তাহলে ভালোভাবে বোঝাবে তাকে, তিনি বললেন। তারপরই নীলকে নিয়ে গায়ত্রী দেবী সেখান থেকে চলে গেলেন। তাদের এই হুমকি শুনে সবাই হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো হলে নীরবতা নেমে এলো। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।